এখন তোমাদের যদি আমি বলি যে কম্পিউটার ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন বলতে কি বুঝতেছো প্রথমে বলো দেখি কি হচ্ছে। বলতেছি ইনস্ট্রাকশন দিয়ে কি বুঝতেছো? তো অনেকগুলো সেট অফ কোড এরকম কিছু হতে পারে। ইনস্ট্রাকশনটা অ্যাকচুয়ালি কি করে? কমান্ড দেওয়ার জন্য কাজে দিতে পারে স্যার একটা। মানে একটা স্যার প্রোগ্রামিং যে এর একটা। ডাটাগুলো স্টোর করি ওই ডাটাগুলো আর কি ম্যানিপুলেট করে এই টাইপের কিছু একটা। আচ্ছা, তো আমরা ইনস্ট্রাকশনের বেসিক্যালি কয়টা পার্ট বলেছিলাম প্রথমে? দুইটা নাকি? দুইটা পার্ট। যে একটা হচ্ছে অপকোড ফিল্ড আর একটা হচ্ছে অপারেন্ড বা অ্যাড্রেস ফিল্ড। অ্যাড্রেস ঠিক ফিল্ড। আছে। আচ্ছা, অ্যাড্রেস ফিল্ড বলতে এটা আমাদের বিভিন্ন অ্যাড্রেসকে ইন্ডিকেট করবে। আর অপারেশন কোড, এটার মেন কাজ ছিল যে আমি কি পারফর্ম করব, মানে অ্যাকচুয়ালি কি অপারেশন করতে চাচ্ছি, সেটাই তো নাকি? জি স্যার। আচ্ছা, তো অপারেন্ড ফিল্ড যেটা আমাদের, যেটা অ্যাড্রেস ফিল্ড বললাম, এটা চার ধরনের হতে পারে আমাদের। জিরো অ্যাড্রেস বলেছিলাম, 1 2, আর একটা হচ্ছে 3 বলেছিলাম। ঠিক আছে। 3 অ্যাড্রেস মানে এখানে তো টোটাল তিনটা অ্যাড্রেস থাকবে, এরকম বলতে গেলে R1 R2 R3, এরকম হচ্ছে 3 অ্যাড্রেস ইনস্ট্রাকশন। আর এটা মনে করো তোমার ইনস্ট্রাকশন কি টাইপের, মানে কি পারফর্ম করতে চাচ্ছে অফকোড। তাহলে 3 অ্যাড্রেস বলতে এরকম তিনটা অ্যাড্রেস থাকবে। ঠিক আছে। মানে সাপোজ মনে করো তোমরা একটা স্টেটমেন্ট ফলো করতে চাচ্ছ, a ইকুয়াল টু a প্লাস মনে করো 1 মনে করো। এই ক্ষেত্রে এটাকে যখন 3 অ্যাড্রেস দিয়ে করবা, তখন এ কে বলতে গেলে একটা রেজিস্টারে রাখতে পারো, এই এ কে একটা রেজিস্টারে রাখতে পারো, এই 1 কে আর একটা রেজিস্টারে রাখতে পারো। এটা হচ্ছে তিনটা আলাদা আলাদা অ্যাড্রেস ফিল্ডে তিনটা ভ্যালু রেখে কাজ করতে পারো। এটা হচ্ছে 3 অ্যাড্রেস ফিল্ড। 2 অ্যাড্রেস বলতে এখানে দুইটা অ্যাড্রেস থাকবে, R1 R2। এই অপারেশনটাই এই স্টেপ, এই অপারেশনটাই তুমি এটা দিয়েও করতে পারবা। সেই ক্ষেত্রে কি হবে, একটা রেজিস্টার, মানে একটা রেজিস্টার বা একটা অ্যাড্রেস ফিল্ড দুইটা কাজে ব্যবহৃত হবে। এক যে সে এ কে প্রথমে রিপ্রেজেন্ট করবে, এই 1 কে রিপ্রেজেন্ট করবে, তারপরে যে ভ্যালুটা এই দুটার মধ্যে যোগ করে পাবে, মানে অ্যাডিশন করবা, যোগের যেটা আউটপুট এটা আবার ওই R1 এর মধ্যে রেখে দিবে। এটা হচ্ছে 2 অ্যাড্রেস। 1 অ্যাড্রেসের ক্ষেত্রে অ্যাড এর মেকানিজম গুলো মানে কি হবে অ্যাকচুয়ালি, আরো যেহেতু এখানে একটাই রেজিস্টার নিয়ে কাজ করছে, আরো কিছু হেল্পিং লাগবে, ওগুলো আমরা পরে দেখবো। অ্যাড R1 মানে এভাবে একটাই রেজিস্টার, মানে একটাই অ্যাড্রেস থাকবে, অ্যাড্রেস ফিল্ড থাকবে একটা। আর জিরো অ্যাড্রেস বলতে শুধুমাত্র আমাদের এরকম জাস্ট অ্যাড কথাটা লেখা লাগবে, আর কিছু লেখা লাগবে না। এখন এটা কিভাবে করবে এগুলো আমরা আছে ফার্দার, এগুলোর ডিটেলস আছে। আপাতত এই জিনিসটা বোঝা গেল, 3 অ্যাড্রেস, 2 অ্যাড্রেস, 1 অ্যাড্রেস আর 0 অ্যাড্রেস মানে। জি স্যার, বুঝতে পেরেছি। এরপরে আমরা বলেছিলাম যে ইনস্ট্রাকশন যত শর্ট হবে স্বাভাবিকভাবে টাইম কম লাগবে। অপকোড এনকোডিং একটা টেকনিক আসছিলাম। মনে করো তোমার তো কম্পিউটার বিভিন্ন বাইনারি প্যাটার্নে ডাটা থাকে, সাধারণত কম্পিউটারে তো 0 1। তো কম্পিউটারে তো সরাসরি আসলে এভাবে অ্যাড অ্যান্ড সিএমএ এই কথাগুলো থাকবে না স্বাভাবিকভাবে। তো কম্পিউটার এই ধরনের বাইনারি সিকোয়েন্স পাবে, ওইখান থেকে যখন মনে করো সাপোজ 0 1 1 পেয়ে যাবে, তখন সে বুঝবে এটাকে আমাকে অ্যান্ড অপারেশন করতে হবে। মানে এই কথাটা মনে করো এটা হচ্ছে অ্যান্ড, অ্যান্ড অপারেশন করবো মনে করো এ একটা R1 রেজিস্টারের মধ্যে যে ভ্যালু আছে আর R2 রেজিস্টারের মধ্যে যে ভ্যালু আছে, অ্যান্ড অপারেশন করবা। তাহলে এইটা যখন ইন্টারপ্রেট হবে সিপিইউ এর কাছে বা আমাদের, এইরকম ভাবে 0 1 1 R1 এর একটা মনে করে এভাবে বিভিন্ন বিট থাকবে, এটার ক্ষেত্রে এরকম বিভিন্ন বিট থাকবে, তখন এই দুটার মধ্যে অ্যান্ড অপারেশন করবে। এটাকে যখন সেই রকম ভাবে 0 1 1 পাবে, তখন সে বুঝে নেবে এটা হচ্ছে আমাদের অ্যান্ড অপারেশন।
তো এইভাবে আমাদের যতগুলো অপ কোড আছে, যতগুলো আমাদের এখানে অপারেশনাল কোড আছে, আমাদের প্রত্যেকটার জন্য একটা নির্দিষ্ট বাইনারি প্যাটার্ন কিন্তু ফিক্সড করা আছে। যখন যে বাইনারি প্যাটার্ন পায় ওই অনুযায়ী সে বুঝে নেয় আমাকে এই অপারেশনটা পারফর্ম করতে হবে। তো তোমরা এতটুকু জিনিস তো বুঝেছো, যদি তোমাদের আমি বলি 3 বিট ব্লক হবে, মানে এই যে বিভিন্ন অপকোড গুলাকে রিপ্রেজেন্ট করবা, তোমরা সর্বোচ্চ 3 বিটের মাধ্যমে রিপ্রেজেন্ট করবা, তাহলে এখানে টোটাল কতগুলা ডিফারেন্ট অপকোডের কম্বিনেশন পাওয়া যাবে? টোটাল কতগুলা পাওয়া যাবে? তো 3 বিটের হলে 8টা। তাহলে আমরা 3 বিট হলে 2^8, যেখানে এখানে আমাদের 8টা দিয়ে বোঝানো হয়েছে। এখন এরপরে আমরা যেটা বলতেছিলাম যে অপকোড এনকোডিং এর বিভিন্ন টেকনিক, একটা হচ্ছে ব্লক কোড, একটা হচ্ছে এক্সপ্যান্ডিং, একটা হচ্ছে হাফম্যান এনকোডিং। তো ব্লক কোডিং এর ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম যে মনে করো যেখানে 3 to 8 একটা ডিকোডার থাকবে, ডিকোডারের কাজ কি, যে এখানে তুমি মনে করো সাপোজ 101 হিসেবে যদি ইনপুট দাও, তাহলে 101 এর করেসপন্ডিং বাইনারি কত? 101 এর স্যার। করেসপন্ডিং বাইনারি হচ্ছে আমাদের 5। তাহলে সে যেটা করবে, এই ইনস্ট্রাকশনটাকে অ্যাক্টিভেট করে দিবে। এভাবে যখন এখানে মনে করো 011 দিবা, তখন এটা 011 মানে কত? 3। তখন সে এইটাকে, এই ইনস্ট্রাকশনকে অ্যাক্টিভেট করে দিবে। তার মানে ওই যে আমাদের 8টা ইনস্ট্রাকশন ছিল, মানে এর আগে যেটা দেখলাম আমরা, আমাদের 8টা অপকোডের ছিল এলডিএ ওই রকম, ওই 8টাকে মনে করো এইভাবে এগুলোর এক একটার সাথে কানেক্টেড করে রাখবো। আর এখানে ইনপুট হিসেবে আমরা কি 3 বিট অপকোড দিব, ওই অনুযায়ী তখন অ্যাড এন্ড, মানে এটা ধরো মনে করো অ্যাড, এটা মনে করো এন্ড, এটা মনে করো কম্পেয়ার। এখন এখানে যে বিট প্যাটার্ন দিব, ওই বিট প্যাটার্নের উপর ভিত্তি করে এখানকার নির্দিষ্ট একটা যেটার সাথে ম্যাচিং হবে ওইটা কিন্তু আমাদের কাজ করবে, বাকিগুলো তখন কিন্তু ইনঅ্যাক্টিভ থাকবে। আমাদের ডিকোডারের কাজ কিন্তু এরকমই ছিল। এটা হচ্ছে ব্লক কোড টেকনিকের এটা একটা, ঠিক আছে। এইভাবে আমরা একটা কাজ করাতে পারি একটা ডিকোডারের সহায়তা নিয়ে। এটাতে কি আর কোনো কনফিউশন আছে? না স্যার। মানে ডিকোডার এনকোডার ওই কনসেপ্টটা থাকলে বুঝলে এটা ইজিলি বুঝতে পারবে। এখন হচ্ছে এক্সপ্যান্ডিং অপকোড, এই বিষয়টা। এখন প্রথমে কথা হচ্ছে, তোমাদের যদি কখনো কেউ এরকম বলে যে এই ইনস্ট্রাকশনের কাজ কি, R1 R2 আর মনে করো R3, এই ইনস্ট্রাকশনের কাজ কি, এটা কি একটা ইনস্ট্রাকশন হয়েছে? বলো, এটা কি একটা ইনস্ট্রাকশন লেখা হয়েছে কি হয়নি? না স্যার। কেন হয়নি? এটা একটা ইনস্ট্রাকশন লেখা কেন হয়নি? স্যার এখানে তো কি অপারেশন করবে সেটা লেখা হয়নি। হ্যাঁ, এখানে আমাদের অপকোডই তো নাই, তাহলে আমার একটা ইনস্ট্রাকশনের ম্যান্ডেটরি অপশন হচ্ছে আমাদের অপকোডের বিষয়টা। তো এখন মনে করো তোমার কাছে, যেটা আমরা 3 বিটের কথায় যেটা আমরা পড়ে আসছি আগে, ওই ব্যাপারটাই খেয়াল করি যে 3 বিট করে ডাটা আছে অপকোডের জন্য। অপকোডের জন্য 3 বিট করে, আর এক একটা রেজিস্টারের জন্য মনে করো, এক একটা অ্যাড্রেস ফিল্ডের জন্য আমরা বলতে পারি 3 বিট করে। ঠিক আছে, তাহলে এখানে 3 বিট দ্বারা আমরা অপকোড, আর বাকি 3 বিট 3 বিট আর 3 বিট, এই 3 বিট দ্বারা আমাদের অ্যাড্রেস ফিল্ডকে বোঝাবে। তাহলে এখানে টোটাল কত বিট হলো? টোটাল কত বিট? 3 4 12 বিট না টোটাল? 12। জি স্যার। টোটাল 12 বিট। তো এখন হচ্ছে এটি তো আমাদের অ্যাড্রেস ফিল্ড, এটা আমরা তো ফিক্সড থাকবে 3 বিট করেই। এখন এই যে এখানে 3 বিট, এই 3 বিট দিয়ে আমরা টোটাল কতগুলা ডিফারেন্ট অপকোড হ্যান্ডেল করতে পারবো? টোটাল 8টার মতো। 8টা। টোটাল 8। তো টোটাল 8টা ডিফারেন্ট হ্যান্ডেল করতে পারবো। তো এখন মনে করো যে এক্সপ্যান্ডিং এর বিষয়টা, আমার 3 অ্যাড্রেস ফিল্ড এখানে যতগুলো আছে, এই 3 অ্যাড্রেস ফিল্ড টোটাল আমরা 8টা ডিফারেন্ট অপকোডের অধীনে পারফর্ম করতে পারবো। তো মনে করো এখন আমরা এরকম ভাবে অ্যাড অপারেশন করলাম সাপোজ, তাহলে অ্যাড অপারেশনের জন্য এভাবে R1 R2 R3 লিখলাম।
অ্যাড অপারেশনের জন্য এইভাবে R1 R2 R3 লিখলাম আমরা। এখন আমাদের কথা হচ্ছে এভাবে অ্যাড, তারপরে মনে করো সাবট্রাকশন, কম্পেয়ার, মানে আমাদের যে এখানে 8টা অপারেশন ছিল এর আগের এক জায়গাতে যেখানে দেখালাম, ওই 8টা রিপ্রেজেন্টেশন মনে করো 0 0 দ্বারা একটা, তারপরে 0 0 1 এরকম ভাবে ছিল। এভাবে লাস্ট ফাইনালি হচ্ছে এই 3, মানে 0 থেকে শুরু করে 7 পর্যন্ত, টোটাল 8টা। এখন আমার কথা হচ্ছে যে তোমার অ্যাড্রেস ফিল্ড 3 অ্যাড্রেস মনে করো। এখন তুমি এই 3 বিটের অপকোড ব্যবহার করে, 3 বিটের অপকোড ব্যবহার করে এই 3 অ্যাড্রেস ফিল্ড, মানে 3 অ্যাড্রেস রেজিস্টারের, মানে এখানে যে 3টা অ্যাড্রেস ফিল্ড আছে আমাদের, 3টা অ্যাড্রেস ফিল্ডের কতগুলো অপারেশন পারফর্ম করতে পারবা টোটাল 3 অ্যাড্রেস ইনস্ট্রাকশনের বা 3 অ্যাড্রেস ফিল্ডের? 2 টু দি পাওয়ার কিউব 8টা। তো এখন আমি চাচ্ছি যে আমার মনে করো এক্সিস্টিং 7টা অপারেশন আছে, মানে 7টা অপারেশন করলেই আমাদের যতগুলো 3 অ্যাড্রেস ফিল্ড আছে এটা আমাদের মোটামুটি কভার হয়ে যাচ্ছে। মনে করো 0 থেকে শুরু করে 6 পর্যন্ত। 0 থেকে 6 পর্যন্ত মানে কি? 0 থেকে 6 পর্যন্ত মানে কি টোটাল 6টা না, সরি টোটাল 7টা। টোটাল 7টা আমরা মনে করো এই 3 অ্যাড্রেস ফিল্ডের জন্য ব্যবহার করে নিলাম। এখন তো এখানে এখন টোটাল 7টা ব্যবহার করে ফেলেছি। এখন আমরা মনে করো এই যে 1 1 ব্যবহার করলাম 3 বিট অপকোডের জন্য, এখন আমরা এইটাকে এক্সপ্যান্ড করব বলতেছি। এখন এটা কিভাবে এক্সপ্যান্ড করব? মানে এটা মনে করো আমার তো আনইউজড অবস্থায় আছে, ঠিক আছে না? এটা মনে করো আমার এখন আনইউজড অবস্থায় পড়ে আছে, মানে আমার ধরো 7টা 3 অ্যাড্রেস ফিল্ড দরকার। তো আমি মনে করো ওই 0 0 থেকে শুরু করে এই 1 1 0 পর্যন্ত এটা দিয়ে আমি কভার করে ফেললাম 3 অ্যাড্রেস ফিল্ড। এখন আমার আর 3 অ্যাড্রেস ফিল্ডের দরকার নাই। এখন আমার হাতে এইটা বাকি থাকছে আনইউজড অবস্থায়, এই একটা আনইউজড অবস্থায় থেকে যাচ্ছে। তো এখন এইটার সাথে বাকি এদিকে কয়টা ফিল্ড আছে আমার অ্যাকচুয়ালি 3 অ্যাড্রেস ফিল্ডে? 3টা না? জি স্যার। মানে আমি চাইলে আরো একটা, আনইউজড কেন থেকে যাচ্ছে স্যার? এটা তো মানে আমরা চাইলে ধরো ইউজ করতে না পারি। চাইলে ইউজ করতে পারি, কিন্তু আমরা মনে করি এটার উপকারিতাটা কি হচ্ছে আমি সেই ক্ষেত্রে বুঝাচ্ছি। আমরা যদি এভাবে এক্সপ্যান্ড করি তাহলে আমরা ওই 8টা মানে 8টা অপকোড দিয়েই আমরা কি করতে পারি 3 অ্যাড্রেস, 2 অ্যাড্রেস, 0 অ্যাড্রেস বা 1 অ্যাড্রেস সবগুলাকে আমরা কিন্তু কভার করতে পারি। মানে আমাদের এরকম এক্সপ্যান্ডিং এর দরকার যদি পড়ে তখন আমরা এই সিনারিওতে এটা করতে পারি, ঠিক আছে? এটা চাইলে তো আমরা ইউজ করতে পারবো, কিন্তু আমরা যদি ওইটা ইউজ না করে ওইটা দিয়ে আবার দেখো আমি কতগুলা 2 অ্যাড্রেস ইনস্ট্রাকশন বানিয়ে ফেলতে পারছি বা 1 অ্যাড্রেস ইনস্ট্রাকশন বানিয়ে ফেলতে পারছি, সেটাই হচ্ছে ব্যাপার। এটাতে আমাদের এফিসিয়েন্ট একটা ব্যাপার আসতেছে, এফিসিয়েন্সির একটা ব্যাপার আছে এবং অনেকগুলা আমরা ইনস্ট্রাকশন কিন্তু ব্যবহার করতে পারছি। মানে আমি দাঁড়াও বলি এটা, তারপরে হয়তো বুঝতে পারবা জিনিসটা। এখন আমার কথা হচ্ছে এটা ধরে নিচ্ছ আমার এটা আর লাগবে না, মানে আমার মনে করে এরকম 7টা 3 অ্যাড্রেস ফিল্ড দরকার যেখানে আমাদের এটা দ্বারা কভার হয়ে গেছে, এটা আমার আর দরকার পড়ছে না মনে করো। এখন এই একটা আনইউজড অবস্থায় এখন পড়ে আছে। তো এখন আমার 2 অ্যাড্রেস ইনস্ট্রাকশনের জন্য, 2 অ্যাড্রেস ইনস্ট্রাকশনের জন্য আমাদের কয়টা লাগবে? 2টা হলেই হয়ে যাবে না? এই একটা মনে করো আর এই আর একটা, যেহেতু আমার এখানে 3 বিট 3 বিট করে, তাহলে এটা আমাদের কিন্তু হয়ে গেল। মানে এটা হচ্ছে আমাদের একটা অ্যাড্রেস 1 মনে করো R1, আর আরেকটা মনে করো আমাদের এখানে R2 হয়ে গেল। এখন এই 3 বিট আমার কি এখন এক্সট্রা থাকছে না আমার হাতে? আমি যেহেতু 2 অ্যাড্রেস ইনস্ট্রাকশনে চলে আসছি এখন, তাহলে এখানে এক্সট্রা কত বিট থাকতেছে? 3 বিট। এই 3 বিট দিয়ে আরো আমি কি করতে পারি 2 টু দি পাওয়ার কিউব আরো ডিফারেন্ট 8টা ইনস্ট্রাকশন অপকোড পেয়ে যাব না, মানে 2 অ্যাড্রেস ইনস্ট্রাকশনের। তাহলে এখন আমরা বলতে গেলে যখন 2 অ্যাড্রেস ইনস্ট্রাকশন হিসেবে ব্যবহার করতেছি প্রতিটার স্টার্টিং পয়েন্টে এইটাই থাকবে, আর এই জায়গাটাতে আবার 0 0 0 0 থেকে শুরু করে 1 1 1 এরকম ভাবে পাবো।
মানে এটার স্টেটমেন্ট এরকম ভাবে শুরু হবে মনে করো, এখানে 1 1 1 1, এটা প্রত্যেকটার ক্ষেত্রে একই থাকবে। আর এরপর আবার এখানে 0 0 মনে করো, এখানে মনে করো R1, আর এখানে মনে করো R2, তারপর আবার এখানে 1 1 থেকে গেল 0 0 1 মনে করো, এটা মনে করো স্যার এরকম R1 করে আর R2। 1 1 0 এরকম পর্যন্ত ভাবে যাবে। করে আমরা আবার এখানে টোটাল কি 8টা 2 অ্যাড্রেস ইনস্ট্রাকশন পাচ্ছি না? জি স্যার। তার মানে এখানে এক্সপ্যান্ডিং করার ফলে আমার কি হলো দেখো, যে আমি অ্যাকচুয়ালি আমার ওই যে টোটাল কত বিট ছিল, টোটাল আমার কাছে যে 12 বিট ইনস্ট্রাকশন ছিল টোটাল, ওই 12 বিট দিয়েই আমরা 8টা 3 অ্যাড্রেস, মানে 8টা না 7টা 3 অ্যাড্রেস ইনস্ট্রাকশন 7 3 অ্যাড্রেস ইনস্ট্রাকশন আমরা পেয়ে যাচ্ছি। আর পরবর্তীতে একটা যে বাকি থাকতেছে ওইটা দিয়ে আরো 8টা 2 অ্যাড্রেস ইনস্ট্রাকশন পেয়ে যাচ্ছি। আমি দেখো আমার হাতে মনে করো আমার কাছে মেমোরি মনে করো সাপোজ 12 বিট আছে, মানে আমার এই 12 বিটের বাইরে মানে আর কোনো মনে করো এক্সট্রা কোনো কিছু নাই মনে করো, মানে আমার একটা ইনস্ট্রাকশনের লেন্থ সর্বোচ্চ 12 বিট হতে পারবে, এবং ওই 12 বিটের মধ্যেই তোমাকে এখন অ্যাড্রেস ফিল্ড ব্যবহার করতে হবে, অ্যাড্রেস ফিল্ড হিসেবে আবার অপ কোড ওর মধ্যেই থাকতে হবে। তো আমি অপ কোডের জন্য কত বিট বলে দিয়েছি, 3 বিট, আর 3টা অ্যাড্রেসের জন্য 3 বিট 3 বিট করেছিল, টোটাল 12 বিট ছিল। এখন আমি এখানে কি করলাম দেখো, 3 অ্যাড্রেস ইনস্ট্রাকশন সেট কয়টা পেলাম আমরা, টোটাল 7টা পেলাম না? আর বাকি যে একটা ছিল ওইটাকে এক্সপ্যান্ড করার ফলে আমি টোটাল 8টা 2 অ্যাড্রেস ইনস্ট্রাকশন, মানে ওই 12 বিট ব্যবহার করে আমি টোটাল কিন্তু এখানে 15টা ইনস্ট্রাকশন সেট কিন্তু আমি নিয়ে কাজ করতে পারবো। 15টা ইনস্ট্রাকশন সেট, তার মধ্যে 3 অ্যাড্রেস হচ্ছে 7টা, 2 অ্যাড্রেস হচ্ছে 8টা। মানে এখন তুমি যদি এটা এক্সপ্যান্ড না করতা, এক্সপ্যান্ড না করলে কি হতো, তোমার ধরো এখানে 12 বিট দরকার হতো, এই 12 বিট দিয়ে মনে করো তুমি ধরো 8টা 3 বিট ইনস্ট্রাকশন সেট তৈরি করলা। পরবর্তীতে তুমি এখন 2 বিটের জন্য আবার আরো মনে করো পরবর্তীতে এক্সট্রা বিট কিন্তু তোমার দরকার হতো এক্সট্রা ভাবে, কিন্তু এটার সাথে এটা যদি তুমি রিলেশন না করতা, তাহলে এখানে কিন্তু তোমার ধরো 12 বিট, আর সাপোজ মনে করো আরো মানে 2 বিট 2টা অ্যাড্রেস ফিল্ডের জন্য, মানে 2 অ্যাড্রেস ইনস্ট্রাকশনের জন্য মনে করো সাপোজ মনে করো এখানে আরো 3 বিট, আর এখানে মনে করো 3, আরো 9 বিট কিন্তু আলাদাভাবে দরকার হতো কিন্তু। আর আমি যদি এটা এক্সপ্যান্ড করি তাহলে ওই একই ইনস্ট্রাকশন, মানে একটা নির্দিষ্ট ওই 12 বিট দিয়ে আমরা কি করতে পারছি, 7টা 3 অ্যাড্রেস ইনস্ট্রাকশন আর 8টা 2 অ্যাড্রেস ইনস্ট্রাকশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আর যদি আমি এটা এক্সপ্যান্ড না করতাম, এক্সপ্যান্ড না করলে এখানে 8টা 3 অ্যাড্রেস ইনস্ট্রাকশন পেতাম এই 12 বিট ব্যবহার করে, আবার এই পরবর্তীতে 2 অ্যাড্রেস ইনস্ট্রাকশনের জন্য আমার আলাদাভাবে কিন্তু আরো একটা আমাদের ডিজাইন করা লাগতো, বলতে গেলে 2 অ্যাড্রেস ইনস্ট্রাকশনের জন্য আলাদা 9 বিট ব্যবহার করা হতো। কিন্তু এখানে আমাদের এক্সপ্যান্ড করলে কিন্তু 8টা 2 অ্যাড্রেস দিয়ে করছেন, এটাকে তো তাহলে আমরা আরো এক্সপ্যান্ড করতে পারি 1 অ্যাড্রেস। হ্যাঁ ওইটা আমি যাচ্ছি, জাস্ট খালি এটা আমি বললাম যে একই সিমিলার ওয়েতে আবার যে মনে করো আমি একই প্রসেসের ভিতরেই যাতে মাল্টিপল পেয়ে যাই, পরবর্তীতে যে এই 8টা 2 অ্যাড্রেস আছে এই 8টার মধ্যে ফাইনালি কি একটা মনে করো এই যেরকম অন অন আছে, ওইটাকে আবার মনে করো আমরা কি করলাম, যে যেটা ওইখানে তো এই জিনিসটা বোঝানো হয়েছে যে এটা প্রথমে ছিল আমাদের 2 অ্যাড্রেস পর্যন্ত, 2 অ্যাড্রেস পর্যন্ত হয়ে গেল যখন 2 অ্যাড্রেসের আবার যেটা এই যে 1 1 4টা 1 ছিল বা 3টা 1 ছিল, ওইটার সাথে আবার কি করলাম যে বাকি 2টা রেজিস্টার ছিল যেটা R1 R2, এখন আমরা এই R1 ফিল্ডটাকে অপকোডের জন্য আমরা নির্ধারিত করে দিলাম, আর R2 এটা হচ্ছে আমাদের অন অ্যাড্রেস ইনস্ট্রাকশন, তখন আরো আবার 8টা কিন্তু এক্সট্রা আমরা পেয়ে যাচ্ছি। পরবর্তীতে আবার অন অ্যাড্রেস ইনস্ট্রাকশনকে ভাঙলে পরবর্তীতে আবার সিমিলার হয়ে আরো 8টা কিন্তু পেয়ে যাচ্ছি। মানে এখানে এখন আমার কাছে যে অপকোড টেকনিক ছিল টোটাল এখানের জন্য 12 বিট, আর এটার জন্য ছিল টোটাল 16 বিট, 16 বিট বা 12 বিট, এটা আমি 12 বিট দিয়ে বললাম আবার 16 বিট দিয়ে বললাম। মানে এখানে সিম্পল কথা হচ্ছে যে আমার কাছে যে রিকোয়ারমেন্ট আছে মনে করো 12 বিট, বা এটা এখন এটার কথা যদি বলি আমার কাছে রিকোয়ারমেন্টই আছে মনে করো 16 বিট, এখন আমি ওই 16 বিট দিয়েই কি করে ফেলতে পারছি, আমি 3 অ্যাড্রেসেরও চাহিদা মিটিয়ে দিতে পারছি, 2 অ্যাড্রেসের কাজও করে ফেলতে পারছি, 1 অ্যাড্রেসেরও কাজও করে ফেলতে পারছি, 0 অ্যাড্রেসের কাজও করে ফেলতে পারছি ওই একটা দিয়েই, কিন্তু ওই 16 বিট দিয়েই কিন্তু আমার ফার্দার কিন্তু আর অন্য কিন্তু মানে আলাদাভাবে অন্য কোনো বিট নিয়ে ক্যালকুলেশন করা লাগতেছে না, আলাদাভাবে কিন্তু আমার আলাদাভাবে অন্য কোনো বিটেরও দরকার হচ্ছে না। এখানে এক্সপ্যান্ডিং এর ব্যাপারটা এখান থেকে আসতেছে যে আমি আমার
যেটা এক্সিস্টিং আছে ওইখান থেকে একটা বা দুইটা আনইউজড হিসেবে ধরে নিয়ে তখন আমরা ওটা কাজ করতে পারি। আমরা রিয়েল লাইফে যখন ডিজাইন করব, মনে করো এইরকম যে তোমাকে ধরো আমি একটা এক্সাম্পল বললাম, সাপোজ যে তোমাকে একজন কোম্পানি প্রোভাইডার মনে করো, মানে তোমাকে বললো যে আপনি আমার জন্য, যে আপনাকে আমি টোটাল 32 বিট মেমোরি দিব। মনে করো তোমাকে বললো যে আমি আপনাকে 32 বিট দিব। তো 32 বিটের মধ্যে আমার মনে করেন যে টু অ্যাড্রেস ইনস্ট্রাকশন, মানে টু অ্যাড্রেস ইনস্ট্রাকশন বা টু অ্যাড্রেস ফিল্ড, মানে দুইটা করে অ্যাড্রেস ফিল্ড থাকবে, যেটা টু অ্যাড্রেস ইনস্ট্রাকশন। এবং টু অ্যাড্রেস ইনস্ট্রাকশনের জন্য একটা ইনস্ট্রাকশনে থাকবে টোটাল 12 বিট করে। তাহলে এখন বলো তো এখানে দুইটা ইনস্ট্রাকশন ফিল্ডের জন্য, মানে অ্যাড্রেস ফিল্ডের জন্য টোটাল কত বিট ব্যবহার হয়ে যাচ্ছে? 24 বিট না? 24টা। 24টা। তাহলে বাকি যে 8 বিট থাকতেছে, ওই 8 বিট তাহলে কিসের জন্য ব্যবহৃত হবে? অপারেশন কোড। অপারেশন কোডের জন্য। এখন তোমাকে বললো যে আপনি আমাকে এই 32 বিটের মধ্যেই আমাকে কি করবেন, যে 250টা টু অ্যাড্রেস ইনস্ট্রাকশন বানিয়ে দিবেন। 250টা টু অ্যাড্রেস ইনস্ট্রাকশন। তো 8টা দিয়ে টোটাল কতগুলা ডিফারেন্ট পাওয়া যাবে? 2 টু দি পাওয়ার 8 না? জি স্যার। 2 টু দি পাওয়ার 8 মানে কত? 256। তার মানে এখানে আমাকে বলেছে 250টা বানাতে, তাহলে আমি কি 250টা তাকে বানিয়ে দিয়ে দিলাম। বাকি থাকছে কি আমাদের 6টা আনইউজড অবস্থায় থেকে যাচ্ছে না? এখন চাইলেই সে এখন তোমাকে আবার এসে বলল যে আচ্ছা ভাই ঠিক আছে, তুমি তো আমাকে তোমাকে এর আগে তো 32 বিট দিয়েছি, আমাকে তো তুমি 250টা টু অ্যাড্রেস বানিয়ে দিয়েছো, এখন তুমি আমাকে এই যে তোমাকে আরো আমি 32 বিট হয়তো বা দিয়ে দিলাম, বা মনে করো 32 বিট না, যেহেতু অন অ্যাড্রেস বলবে, তাহলে আমি বললাম যে তোমাকে ভাই আমি আরো 20 বিট দিলাম, তুমি এই 20 বিট দিয়ে আমাকে কি করো, অন অ্যাড্রেস ফিল্ড বানিয়ে দাও, যেখানে একটা অ্যাড্রেস হবে 8 বিট আর এখানে হবে টোটাল 8 বিট, এরকম ভাবে আমাকে বানিয়ে দাও। তাহলে এটার জন্য আবার আলাদাভাবে কিন্তু 20 বিট নিয়ে আমাকে কাজ করতে হচ্ছে। কিন্তু আমি ওকে তখন আমি বলতে পারি আচ্ছা ভাই তোমার তো এটা আলাদাভাবে দরকার নাই, তুমি তো আমাকে এই যে 250টা ব্যবহার করেছো, তোমার তো ওখানে ওই যে 6 বিট, সরি যে 6টা আমার তো ফাঁকা থাকতেছে, মানে লাস্ট থেকে 6টা তো আমার ফাঁকা থাকতেছে, আমি চাইলেই তো ওই 6টা যে প্রথম 8 বিট অপকোড হিসেবে ছিল, ওই 6টাকেই তো আমি পরবর্তীতে এক্সপ্যান্ড করে যে এই 6টার যে পরবর্তী 12 বিট, এই 12 বিটকে আমি অপকোডের মধ্যে নিয়ে চলে আসতে পারি। আর এই 12 বিটকে আমরা অ্যাড্রেস ফিল্ডের জন্য অন অ্যাড্রেস ফিল্ড হিসেবে ধরে নিতে পারি। দিয়ে আবার দেখো এই 12 বিটকে যদি তুমি অপকোডের মধ্যে নিয়ে চলে আসো, তাহলে 2 টু দি পাওয়ার 12 এতগুলা তুমি কি অন অ্যাড্রেস ফিল্ড পেয়ে গেলা। আর এখানে টোটাল কতটা আনইউজড অবস্থায় ছিল? 6টা। তাহলে এখানে কিন্তু 6 গুণিত 2 টু দি পাওয়ার 12 এতগুলা তুমি আবার অন অ্যাড্রেস ফিল্ড কিন্তু বানিয়ে দিচ্ছ ওই এক্সিস্টিং সিস্টেমটা দিয়ে। তোমার কিন্তু এই এক্সট্রা ক্যালকুলেশনটা কিন্তু আর লাগতেছে না। এটাই তোমার মনে করে এক্সপেন্ডিং এর একটা সুবিধা। জিনিসগুলোকে বোঝা গিয়েছে? জি স্যার। মানে এখন তোমাদের কিন্তু এইখানে আসলে যতটুকু বলা আছে এটা কিন্তু একবারে সিম্পল, মানে তোমাদের যদি এক্সাম্পল সহকারে ব্যাখ্যা করতে বলে এতটুকু বললেই হলো। এরপরে হাফম্যান এনকোডিং। তো হাফম্যান এনকোডিং পড়ানোর আগে তোমাদের বলবো যেটা, যে তোমরা কি পড়েছো, হাফম্যান কোডিং কি অ্যালগরিদমে পড়ে আসছো? জি স্যার পড়েছি। তারপর তো কি বলতে পারবা এটা টেকনিক কি ছিল, কারো মাথায় আছে? আর আমরা তো ডেটা মেসেজটাকে এনকোডিং করেছি, তো দেখা গেছে যে স্ট্রিংটা দেওয়া থাকে সেই স্ট্রিংটা আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়েছি, তারপর সেগুলোর যে ফ্রিকোয়েন্সি আছে সেগুলো লিখছি, তারপরে যোগ করেছি মিনিমাল ওয়েতে, যে যোগফলটা যদি একদম মিনিমাম হয় সেটা আমরা যোগ করে করে তারপর একটা ট্রি জেনারেট করেছি, তারপর মানে সেটা মিনিমাম লেফট গুলোর সাইডে আগে 0। ক্যালকুলেশন হবে, এটা তো একটা মেন কথা না, মিনিমাম স্মলেস্ট ভ্যালু গুলোর আগে ক্যালকুলেশন করব, জি স্যার। হ্যাঁ তারপরে ওই দুটার যোগফল অনুযায়ী আবার ওটাকে ওই যে শর্টিং করে নিয়েছি। মানে আমাদের জি স্যার। যেটা অ্যালগরিদমটা ছিল হাফম্যান কোডিং এর ক্ষেত্রে, যে আমাদের মনে করো টু মানে ফ্রিকোয়েন্সি গুলো কাউন্ট করার পরে এরকম আসছে 2 3 হয়তোবা 6, বা ধরো 2 3 6 তারপরে হয়তোবা 9, এরকম অনুযায়ী আমি শর্টিং করার পরে এরকম পেয়েছি। তখন আমাদের প্রথমে কি কাজ ছিল, যে প্রথমে 2 3 কে যোগ করে দিলাম, যোগ করে এটা 5 হলো, তারপরে 5 যেহেতু এর মধ্যেই আছে, তারপরে 5 এর সাথে আবার আমরা এই 6 কে যোগ করলাম,
যোগ করে কত হলো 11। তাহলে এখন আমার এক্সিস্টিং কে আছে 9 11 12। তাহলে এখন আবার এরকম ভাবে সর্টিং করতে হবে 9 11 12। তাহলে এটাকে আবার এখন যোগ করব, তখন 11 এর সাথে এবার এই 9 কে যোগ করেছি আমরা, এই 9 কে এখানে লিখলাম। তাহলে 9 কে 11, 9টা যেহেতু আমাদের লেফটে চলে যাবে আসলে, লেফট সাইড, হ্যাঁ 9টা এই পাশে চলে আসবে। 9 আর 11 যোগ করে তখন পেলাম আমরা কত 20 পেলাম। ওই 20 কে আবার এখানে কম্পেয়ার করব 12 আর 20, যে এই 12 আবার চলে গেল লেফটে, এই 12-র সাথে আবার এখানকার 20 যোগ করে ওটা কিন্তু হয়ে গেল 32। এইভাবেই কিন্তু একটা ট্রি জেনারেট হয়ে গেছে। পরবর্তীতে আমাদের র্যান্ডমলি 0 1 মানে এক সাইডে 0 আর এক সাইডে 1 আর এক সাইডে 0 1 এভাবে বসিয়ে ফাইনালি কিন্তু আমরা একটা কোড জেনারেট করতাম। এখানেও একই কনসেপ্টে আমরা কাজ করব, যে হাফম্যান এনকোডিং। এখানেও একই কথা, যে আমাদের প্রত্যেকটা ইনস্ট্রাকশনকে অকারেন্সটা দেওয়া থাকবে, মানে ওটা কতবার আমি অ্যাক্সেস করতেছি, প্রবাবিলিটিটা দেওয়া থাকবে। তো এখন আমাদের বলতে হচ্ছে ইট ইজ পসিবল টু এনকোড অল দ্য ইনস্ট্রাকশন উইথ মিনিমাল নাম্বার অফ বিট। মানে আমাদের এখানে মেইন কাজটা হচ্ছে আমাদের মিনিমাল নাম্বার অফ বিট ব্যবহার করে যাতে সমস্ত ইনস্ট্রাকশনকে আমরা এনকোডিং করে ফেলতে পারি। মানে আমরা এখানে ইফিসিয়েন্সির ব্যাপারটা কিন্তু চিন্তা করব। এখন তাহলে এখানে কোন প্রপার্টির উপর ভিত্তি করে করব, এখানে একটা কথা বলেছে দেখো, ফিউয়ার বিটস আর ইউজড ফর মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড ইনস্ট্রাকশন। মানে যেগুলা মোস্ট ফ্রিকুয়েন্টলি ব্যবহার হবে ওগুলোর জন্য আমরা কিন্তু কম বিট ব্যবহার করতে হবে, আর যেগুলো লিস্ট ফ্রিকুয়েন্টলি ব্যবহার হবে ওগুলোর জন্য বেশি বিট ব্যবহার করতে হবে। তাহলে দেখতে গেলে আমাদের টোটাল বিটের সংখ্যাটা কিন্তু মিনিমাল হয়ে যাবে। তাহলে আমাদের দেখা গেছে টোটাল সংখ্যাটা কিন্তু আমাদের মিনিমাল হয়ে যাবে অটোমেটিক্যালি। তাহলে হাফম্যান কোডিং এর অ্যালগরিদম আমি যেটা অলরেডি বললাম, এখানে ওই কথাগুলোই লেখা আছে দেখো, যে ইনিশিয়ালাইজ দ্য লিফ নোড ইচ উইথ এ প্রবাবিলিটি অফ অ্যান ইনস্ট্রাকশন অল নোডস আর আনমার্ক। মানে প্রথম অবস্থায় সবাই লিফ নোড, প্রথম অবস্থায় সবাই লিফ নোড, এবং প্রত্যেকটা ইনস্ট্রাকশনের প্রবাবিলিটি বলে দেওয়া আছে এবং সবাই আনমার্ক করা আছে। এখন ফাইন্ড টু আনমার্ক নোড উইথ দ্য স্মলেস্ট ভ্যালু, স্মলেস্ট দুইটা ভ্যালুকে আনমার্ক করে ওই দুটাকে মার্ক করে দিলাম, এবং ওই দুইটার যোগফলের উপর ভিত্তি করে, ওই দুইটার যোগফলের উপর ভিত্তি করে আমরা একটা নতুন আনমার্কড নোড তৈরি করলাম। মানে ওই দুইটা যোগ করে যে যোগফলটা আইলো ওটাকে আমরা আনমার্কড হিসেবে ধরে নিচ্ছি, এটা নতুন একটা আনমার্কড নোড আসলো। এই স্টেপটাকে আমরা ফলো করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত না টোটাল ভ্যালুটা এক হয়েছে, মানে একটা সিঙ্গেল ভ্যালুতে কনভার্ট হয়েছে, ততক্ষণ পর্যন্ত এটা চলতেই থাকবে। তো আমরা তাহলে একটু দেখি আমাদের এখানে কি কি দেওয়া আছে। এখানে দেখো বলা আছে হাল্ট, তারপর হচ্ছে জাম্প, শিফট, নট, এন্ড, অ্যাড, এসটিও মানে স্টোর করা, আর হচ্ছে লোড। এখানে টোটাল আমাদের 1 2 3 4 5 6 7 8 টোটাল এখানে কয়টা টেকনিক আছে, 8টা অপকোড। টোটাল অপারেশন কোড কয়টা আছে, 8টা। তো আমরা সাধারণত লোড, তারপরে স্টোর, অ্যাড এগুলা কি ফ্রিকুয়েন্ট ব্যবহার করি না? লোড, অ্যাড, মানে স্টোর, লোড করা এগুলা কি ফ্রিকুয়েন্ট ব্যবহার করি না, করি না? মানে লোড করা বলতে কি একটা মেমোরিতে লোড, মানে যতই অপারেশন করবা, যে কোনো অপারেশন করতে গেলে তোমাকে মেমোরিতে লোড করতেই হবে বা মেমোরিতে স্টোর করতেই হবে। তাহলে এই অপারেশন গুলা কিন্তু আমরা সব থেকে বেশি করি, ঠিক আছে না? তো তাহলে এইখানে আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, যে যে হাল্ট অপারেশন ওটা 1/16, জাম্প অপারেশন হচ্ছে 1/16, শিফট 1/16, নট অপারেশন 1/16, এন্ড অপারেশন 1/8, অ্যাড অপারেশন 1/8, এসটিও হচ্ছে 1/4, লোড হচ্ছে 1/4। তো 1/4 মানে কত, 25% না? পার্সেন্টেজ যদি চিন্তা করো, 1/16, 1/16, 1/8 আর 1/4 এগুলোকে যদি পার্সেন্টেজে কনভার্ট করো, তাহলে লোডের পরিমাণ কি সব থেকে বেশি হচ্ছে না? মানে 25% হচ্ছে লোড, স্টোর হচ্ছে 25%, এগুলা কিন্তু সব থেকে বেশি। তাহলে আমাদের প্রথম কি কাজ করতে হবে, প্রথম এই সবগুলাকে আমরা সর্টিং অনুযায়ী সাজিয়ে নিয়েছি, সাজিয়ে আমরা পেয়েছি 1/16 আছে এখানে, 1 2 3 4, 1/8, 1/8, 1/4, 1/4। তাহলে এরা হচ্ছে সব থেকে স্মলেস্ট, এরা হচ্ছে সব থেকে স্মলেস্ট। তাহলে এখন এই দুইটাকে কি করব, যোগ করব, এই দুইটাকে যোগ করব, যোগ করে আমরা কি পেলাম 1/8, যোগ করে 1/8 পাবো। তো পরবর্তীতে এই 1/16
এই 1/16 এই দুটো যেহেতু আসলে সিমিলার ভ্যালু, মানে এখানে তোমার আসলে অ্যাকচুয়ালি ইফিসিয়েন্সির জন্য মানে তোমাদের সুবিধার্থে এটা এইভাবে করেছে, কিন্তু অ্যাকচুয়াল ক্যালকুলেশনটা যদি আমি একটু আরো এক্সপ্যান্ড করতে চাই তাহলে অ্যাকচুয়াল ক্যালকুলেশনটা কিন্তু এইরকম হবে যে মনে করো আমি এটা একটা হোয়াইট বোর্ড দিয়ে দেখাই দিই। একটা হোয়াইট বোর্ড দিয়ে, আচ্ছা হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো তোমাদের কাছে ইনিশিয়াল ফেজে ছিল মনে করো 1/16, এটাও মনে করো 1/16, তারপরে মনে করো 1/16, 1/16, 1/8 ছিল, 1/8, 1/4, 1/4। তাহলে আমরা সিমিলার প্রসেসে এখান থেকে দুইটা আনমার্কড নিয়ে নিলাম। এই দুইটা যোগ করলে আমরা এখানে পাবো, স্বাভাবিকভাবে যোগ করলে কত পাবো? 1/8। এখন এই 1/8 এটা পেলাম আমরা নতুন ভাবে, আর এখানেও আছে আমাদের 1/16, এটা হচ্ছে 1/16। তো সিমিলার পরবর্তীতে কিন্তু এখন আবার আমরা এইটা বলতে গেলে আমাদের এই জায়গাতে কিন্তু পুশ হয়ে যাবে 1/8, কিন্তু এই জায়গাতে কিন্তু এটা চলে আসবে, মানে আবার যখন এখন আমরা যোগ করব, ঠিক আছে না? তো যোগ করব কিন্তু আমরা এটা এখন আমার নতুন নোড হিসেবে এখানে চলে আসলে এখন আমার এই ডাটা এখন অবশিষ্ট আছে বলতে গেলে, এটা সবাই এখন আনমার্ক। তাহলে এখন আবার মনে করো এই 1/16 আর এই 1/16 কি যোগ করলে কত পাবা? 1/8। তাহলে এখানে 1/8 পেয়ে গেলাম। এই 1/8 কেও তোমাকে কি করতে হবে? এই 1/8 কেও মনে করো এখানে আমরা পুশ করে দেব। সাপোজ আমরা এখানে জাস্ট আমাদের সুবিধার্থে এখানে বললাম। তাহলে এখন এই পর্যন্ত আমাদের হয়ে গিয়েছে। এখন আমাদের কে কে আনমার্ক আছে? এই পোর্শনটুকু এখনো আমার আনমার্ক অবস্থায় আছে। এটি এখন আমার আনমার্ক, তার মানে এখন আমার কাছে কে কে আছে? 1/8, 1/8, 1/8, চারটা 1/8, 1/4। তো আমরা ধরেই নিলাম যে আমার আগে থেকে যে দুইটা 1/8 আছে, এই দুইটা 1/8 কে যোগ করলাম, তাহলে এখানে আসলো 1/4। এই 1/4 কে আবার কি এর মধ্যে পুশ করে দিতে হবে। আমরা আসলে পুশ করাটা যেটা সিমিলার ভ্যালু, আর যারা আগে থেকে আছে তারা কিন্তু আগেই পাবে। তাহলে এটা মনে করো আগেগুলাকে আগেই রাখলাম, মনে করো এটাকে পরেই রাখলাম, তাহলে 1/4। তাহলে এই দুইটা হয়ে গেল। তারপরে আরো দুটো 1/8 কিন্তু বাকি আছে, তাহলে আরো দুইটা যেহেতু 1/4 বাকি আছে, ওই দুইটাকেও যখন যোগ করবো তখনও কিন্তু আমাদের এখানে 1/4 চলে আসবে। এখন যখন আমাদের এখানে দুইটা 1/4 আর এটাকেও তখন এখানে পুশ করে দিতে হবে। এখন এখানে আমাদের চারটা 1/4 আছে, তাহলে চারটা 1/4, এই চারটা 1/4 কে এখন আমাদের যোগ করতে হবে। এইখান থেকে আমাদের 1/8 যোগ করলাম, ও দুইটা 1/4 এর যোগফলটা এখানে লিখে দিতে হবে, সেটা হচ্ছে হাফ। এর পরবর্তীতে হাফ কি এটার পরে চলে আসবে, আর এই দুইটা 1/4 কে আবার যোগ করে এই দুইটা 1/4 কে যোগ করলে আবার এদের যোগফলটা পাবা হাফ। এই হাফটাকেও এখানে যোগ করে দিতে হবে। এই হাফ আর হাফ যখন যোগ করবা তখন ফাইনালি কিন্তু পাবা 1, তখন আমাদের ফাইনালি আসবে 1। এইভাবে কিন্তু আমাদের ফুল প্রসেসটা কিন্তু কাজ করবে। এখন এটা আমি জাস্ট এইভাবে কাজ করবে এটা বোঝানোর জন্য বললাম। এখন আমি ফুল ট্রিটাকে একটু আরেকবার যদি ভালোভাবে ড্র করি, আচ্ছা ট্রিটা এখন তোমরা চাইলে ওই স্লাইডে যেভাবে দেওয়া আছে মানে ফুল প্রসেসটা এইভাবে কাজ করবে। হ্যাঁ, ফুল প্রসেসটা এইভাবে কাজ করবে। আর এখন চাইলে তোমরা ওই যে জাস্ট ওই স্লাইডে যেভাবে দেওয়া আছে আমার স্লাইডটা দেখলেই আমাদের জন্য যথেষ্ট। যে প্রথমে আমরা
এই দুটাকে ইজিলি যোগ করে 1/8 করে ফেললাম। তারপরে এই 1/16 আর এই 1/16 কে যোগ করে 1/8 করে ফেললাম। তারপরে 1/8 আর 1/8 কে যোগ করে 1/4, আর এদেরকে যোগ করে পাবো আমরা হাফ। হয়ে গেল। পরবর্তীতে এই দুইটাকে যোগ করে পাবো আবার আমরা 1/4। এই 1/4 এর সাথে এই 1/4 কে যোগ করব, তাহলে এখানে পাবো আমরা হাফ। এই হাফের সাথে এই হাফকে যোগ করব, তাহলে এখানে যোগ করলে পাবো আমরা 1। তাহলে কি আমার সবগুলো কমপ্লিট হয়ে গেল না? সবগুলো আমার কমপ্লিট হয়েছে কিনা? 1 পেয়ে গিয়েছি। জি স্যার। এখন তাহলে এখানে আমরা 0 বসাবো, এটা হচ্ছে 1। এখানে 0 বসাবো, এখানে 1। এখানে 0 বসাবো, এখানে 1। এইখানে 0 বসাবো, এখানে 1। এটা 0 1 0 1, তারপরে হচ্ছে 0 1। তাহলে এখন আমরা যদি লিখি, এটার জন্য আমরা কত পাচ্ছি? এটার জন্য 0 0 0, এটার জন্য আমরা পাচ্ছি 4টা 0। এইভাবে আমরা ইজিলি লিখতে পারবো। তারপরে আমরা এই ব্রাঞ্চের জন্য পাবো আমরা 0 0, মানে 3টা 0, তারপরে এখানে আসছে 1, তাহলে 0 0 0 1। এইভাবে আমরা এই ব্রাঞ্চের জন্য যদি আসি, তাহলে এইভাবে আশা করি লিখতে পারবা 0 0 1 0, এইভাবে লিখতে পারবা। তো এই হচ্ছে তোমাদের এটার ব্যাপার সেটা ছিল। আইডি এভাবে দিয়ে দেওয়া হবে, আমি যে ফর্ম দেব ফর্মে সাবমিট করতে হবে। আচ্ছা, আমি স্ক্রিনটা আবার শেয়ার করি তাহলে এই হাফম্যান কোডিংটা তাহলে বোঝা গেল কিভাবে কাজ করবে। জি স্যার। তাহলে আমাদের অফ কোড এনকোডিং হাফম্যান কোড, এটার তো অ্যাডভান্টেজ আছে, মিনিমাল নাম্বার অফ বিট। দ্য ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে প্রথমে ইনস্ট্রাকশন গুলো বিট বাই বিট ডিকোড করতে অনেকটা স্লো প্রসেস বলতে গেলে। এবং এখানে অনেকগুলা এনকোডেড ট্রি তৈরি হচ্ছে। এখন যখন ডিকোড করতে চাইবো, তখন আমাদের এই ফুল এনকোডেড ট্রি এর একটা লজিক্যাল রিপ্রেজেন্টেশন কিন্তু থাকা লাগতেছে। তো এখানে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ জাস্ট খালি আমি পড়বা। অ্যাড্রেসিং মোড গুলো আমরা এটার পরে পড়বো না, আমরা এটা রেজিস্টার করার পরে অ্যাড্রেসিং মোড গুলো পড়বো, আমাদের বোঝার সুবিধা হবে। রেজিস্টার কি মানে তোমাদের যেমন এখন বেশ কয়েকবার আমি বলেছি যে রেজিস্টার 1, রেজিস্টার 2, রেজিস্টার 3, এরকম টার্ম কিন্তু বলে আসছে। আর এখানে যে সিম্বল গুলো ব্যবহার হচ্ছে প্রত্যেকটা কিন্তু এই যে R1 R2 এগুলো দ্বারা কিন্তু একটা রেজিস্টারকে বোঝাচ্ছে। হ্যাঁ, সিপিইউ এর যে রেজিস্টার, তো অ্যাকচুয়ালি রেজিস্টারটা কি সেটা নিয়ে আমরা একটু পড়াশোনা করে তারপরে এখানকার অ্যাড্রেসিং মোড গুলো পড়বো আমরা, তাহলে তোমাদের বোঝার সুবিধার্থে হবে। আমরা দেখি 3 নম্বর স্লাইডটা একটু। রেজিস্টার সম্পর্কে কারো আইডিয়া আছে? রেজিস্টার সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে কিনা? সংখ্যা পদ্ধতিতে রেজিস্টার করছি ওইটা। কোথায় আবার বলো? সংখ্যা রেজিস্টার বিট সংখ্যা পদ্ধতিতে রেজিস্টার করেছিলাম, বুঝলাম না কথাটা। বলো, সংখ্যা পদ্ধতিতে রেজিস্টার করেছিলাম বলতে বলো, সমস্যা নাই, ভয় করার তো কিছু নেই। সংখ্যা পদ্ধতিতে করার টাইমে রেজিস্টার বিট নামে একটা ইয়ে পড়ছিলাম, ওইটা বলতে। স্যার এটা কি স্যার একটা ওয়ান কাইন্ড অফ মেমোরি স্যার রেজিস্টার? হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ মেমোরি তো অবশ্যই। সেটি মনে আছে। ফ্লিপ ফ্লপ করেছো তো ডিজিটাল লজিক ডিজাইনে? জি স্যার। তাহলে ফ্লিপ ফ্লপ কি ছিল বলো তো? স্যার রেজিস্টার স্যার।
ফ্লিপ ফ্লপ আবার রেজিস্টার হয় কিভাবে? স্যার মনে নাই স্যার। না, ফ্লিপ ফ্লপ স্যার যখন কয়েকটি আলাদা ভাবে যখন বলতেছি তখন এটা অবশ্য আলাদা একটা এলিমেন্ট, আলাদা একটা বিষয়, ঠিক আছে না? আচ্ছা, এইটা একটু তোমরা তাহলে যেহেতু ওই বইয়ে ভুলে গিয়েছো, এখানে আমি কিছু জিনিস মার্ক করে দিচ্ছি। আচ্ছা, আমার অবশ্য আর একটা বই, আচ্ছা আমি ওই বইটা মার্ক করে সাবমিট করে দেবো, অসুবিধা নেই। এই যে এখানে ফ্লিপ ফ্লপ, এই কনসেপ্ট গুলো একটু একবার রিডিং করবো। আমি জাস্ট বলতেছি ফ্লিপ ফ্লপ জিনিসটা, কত ডিটেলসে কিছু লাগবে না, জাস্ট ফ্লিপ ফ্লপটা কি। যেমন এসআর ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ, এগুলো তো পড়েছো নাকি? স্যার এইগুলো পড়ছি কিন্তু জি ভুলে স্যার। গেছি, এগুলো কি আবার পড়তে হবে? না মানে ওগুলা যে আবার পড়তে হবে না, জাস্ট ওই কনসেপ্ট গুলো একটু মাঝে মধ্যে লাগবে আমাদের। যেমন মাল্টিপ্লেক্সার, তারপরে ধরো বুঝতে এনকোডার, পারছি স্যার। ডিকোডার, এই কনসেপ্ট গুলো তো লাগবেই। কারণ ডিজিটাল লজিক ডিজাইনে এটা সম্ভবত তোমাদের প্রিরিকুইজিট হিসেবে, দেখি তো প্রিরিকুইজিট হিসেবে কোন কোর্সটা আছে, এই যে সিএসসি 203 প্রিরিকুইজিট দেওয়া আছে। 203 কোন কোর্স ছিল এটা তো আমি জানি না, তোমরা বলতে পারবা ডিজিটাল লজিক ডিজাইন ছিল কিনা। ডিজিটাল লজিক ডিজাইনই হবে আমার কাছে যেটা মনে হচ্ছে, জি স্যার। ডিজিটাল লজিক ডিজাইন হবে। আচ্ছা, তো এটা তোমরা এখান থেকে এই পোর্শনটা জাস্ট করে একটু এমনি একবার রিডিং করলা, যেহেতু ভুলে গেছো বলতেছে হয়তো বা অনেকের মনে নাই, যে ফ্লিপ ফ্লপ আমাদের একেবারেই একটা সার্কিট বলতে পারি আমরা। ফ্লিপ ফ্লপ তো অবশ্যই একটা সার্কিট স্বাভাবিকভাবে, কিন্তু এটা হচ্ছে যে একটা স্টোরেজ এলিমেন্ট যেটা আমাদের ক্লক সিকোয়েন্সিয়াল সার্কিটে ব্যবহৃত হবে অবশ্যই। মানে সার্কিট কিন্তু দুই ধরনের ছিল আমাদের, একটা ছিল যে সিকোয়েন্সিয়াল সার্কিট, আর একটা ছিল কিন্তু কম্বিনেশনাল সার্কিট। কম্বিনেশনাল সার্কিটের কিন্তু কাজ মানে আলাদা, তার অ্যাক্টিভিটি। সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে কিন্তু একটা বিষয় আলাদা। সিকোয়েন্সিয়াল সার্কিটে ছিল কি একটার পরে আরেকটা, একটার পরে আরেকটা, একটার পরে আরেকটা কিন্তু, এবং ওটা তো অবশ্যই ক্লকের ভূমিকাটা কিন্তু অনেক সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে। মানে ক্লক যখন অ্যাক্টিভ থাকবে তখনই শুধু কিন্তু সার্কিটটা অ্যাক্টিভ থাকবে। আর সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে মানে প্রেজেন্ট আউটপুটটা মানে আগের মানে প্রেজেন্ট ইনপুট প্লাস হচ্ছে আগের আউটপুট, মানে আগে থেকে কি ঘটনা ঘটেছে, এই দুটার উপর ভিত্তি করে কিন্তু এটা কাজ করবে সিকোয়েন্সিয়ালের ক্ষেত্রে। কিন্তু কম্বিনেশনালের ক্ষেত্রে কিন্তু এরকম না। কম্বিনেশনালের ক্ষেত্রে এখন বর্তমানে যারা যারা প্রেজেন্ট আছে শুধুমাত্র ওদের উপর ভিত্তি করে আউটপুটটা কিন্তু আসবে। তো ফ্লিপ ফ্লপ হচ্ছে একটা বলতে গেলে বাইনারি সেল। হ্যাঁ, প্রথম কথা বাইনারি সেল বা একেবারে সিম্পল একটা সার্কিট, যেটা আমাদের স্টোর করতে পারবে এক বিট ইনফরমেশন। এক বিট ইনফরমেশন সে হয় মানে অপোজিট সবসময়, মানে যদি একবার 1 থাকে পরবারে সে 0, 0 হলে 1, এরকম। মানে ফ্লিপ ফ্লপ হচ্ছে একবারে বাইনারি সেল একটা, যেটা আমাদের ক্যাপাবল অফ স্টোরিং অন বিট অফ ইনফরমেশন, মানে এক বিট ইনফরমেশন সে স্টোর করতে পারবে। এইরকম একটা সার্কিটকে বা এরকম একটা ডিভাইসকে আমরা ফ্লিপ ফ্লপ বলবো। এবং ফ্লিপ ফ্লপের মেইন যে সার্কিটটাকে ফলো করবে এটা হচ্ছে ক্লক সিকোয়েন্সিয়াল সার্কিট। এটা দুইটা আউটকাম হতে পারবে, একটা হচ্ছে নরমাল ভ্যালু মানে ধরো 1 যদি হয়, আর আরেকটা হচ্ছে তার কমপ্লিমেন্ট 0, বা যদি একটা একবার 0 হয় পরেরটা হবে 1। এবং এই ফ্লিপ ফ্লপ কিন্তু সবসময় কিন্তু ক্লক পালসের উপর ভিত্তি করে, মানে ক্লক পালসটা যখন চেঞ্জ হয় সে কিন্তু তখন তার স্টেটটাকে কিন্তু চেঞ্জ করবে। মানে যদি ধরো লো থাকে হাই করবে, হাই থাকলে লো করবে। মানে ক্লক পালস যখন চেঞ্জ হবে তখনই কিন্তু তার ইনপুটটার উপর এটা এফেক্ট করবে। আর যদি ক্লক পালসের কোনো চেঞ্জ না হয় তাহলে মনে করো যেটা এখন বিলঙ্গিং থাকবে ওইটাই চলতেই থাকবে মনে করো। তো এখানে ফ্লিপ ফ্লপের আবার এসআর ফ্লিপ ফ্লপ আবেদন অনেক কিছু আছে, এগুলো আমাদের দরকার নাই। আর রেজিস্টার অ্যাকচুয়ালি গঠন হয় মাল্টিপল মানে গ্রুপ অফ ফ্লিপ ফ্লপ নিয়ে। রেজিস্টার, হ্যাঁ, এটা একটা হচ্ছে মেমোরি এলিমেন্ট, এটা হচ্ছে একেবারে স্মলেস্ট মেমোরি এলিমেন্ট বলতে পারো। মানে আমাদের যে মেমোরি অর্গানাইজেশন যদি আমরা বলতে যাই, আমাদের মেমোরি অর্গানাইজেশনের স্মলেস্ট মেমোরি এলিমেন্ট হচ্ছে রেজিস্টার। এবং এই রেজিস্টার থাকে কোথায়? রেজিস্টার থাকে কোথায় বলো তো? এই ক্লাসের মধ্যে একবার দুবারই বলেছি, কিন্তু রেজিস্টার কোথায় থাকে? কম্পিউটারে থাকে এরকম বলিও না, কম্পিউটারই থাকে এটা ঠিক আছে, কিন্তু কম্পিউটারের মানে কোন এলিমেন্টের ভিতরে থাকে সেটা বলতে হবে। কি হলো বলো? রেজিস্টার কোথায় থাকে? এই এএলইউ কোথায় থাকে? প্রথম দিন আমি বলেছি রেজিস্টার স্যার কোথায় থাকে। সিপিইউ তে CPU স্যার, maybe। CPU তে। হ্যাঁ, রেজিস্টার হচ্ছে সিপিইউর মেমোরি এলিমেন্ট, ঠিক আছে? মানে ওই যে আলু আলু যখন কাজ করে মোট কথা ওই সবসময় রেজিস্টারকে সাথে নিয়ে কাজ করে। আমি কিন্তু বেশ কয়েকটা রেজিস্টারের নামও বলেছিলাম প্রথম দিন।
তো রেজিস্টার হচ্ছে গ্রুপ অফ ফ্লিপ ফ্লপ। গ্রুপ অফ ফ্লিপ ফ্লপ নিয়ে রেজিস্টার গঠিত হয়। কারণ ফ্লিপ ফ্লপ কি সেটা আবার বললাম তোমাদের। মানে ধরো যদি তোমাদের বলা হয় 4 বিট রেজিস্টার, 4 বিট রেজিস্টার তার মানে ওখানে অ্যাকচুয়ালি 4টা ফ্লিপ ফ্লপ থাকবে। 4টা ফ্লিপ ফ্লপ কি করতে পারবে তাহলে 4 বিট রেজিস্টার, একটা রেজিস্টার 4 বিট রেজিস্টার মানে ওই রেজিস্টারে 4 বিট এট এ টাইমে 4 বিট সে স্টোর করতে পারবে। তাহলে 4 বিট রেজিস্টার মানে 4টা ফ্লিপ ফ্লপ, একটা ফ্লিপ ফ্লপে 1 বিট করে, তাহলে 4টা ফ্লিপ ফ্লপে 4 বিট। তাহলে রেজিস্টার মানে কি, রেজিস্টার বলতে গেলে আমাদের গ্রুপ অফ ফ্লিপ ফ্লপ, এবং প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ ক্যাপাবল অফ কি স্টোরিং অন বিট ইনফরমেশন। তাহলে এখন যদি তোমাকে বলি n বিট রেজিস্টার, তার মানে ওখানে গ্রুপ অফ n ফ্লিপ ফ্লপ আছে, এবং একটা ফ্লিপ ফ্লপ যেহেতু 1 বিট করে, তার মানে ওটা n বিটস অফ ইনফরমেশন স্টোর করতে পারবে। তাহলে এখন আমাদের রেজিস্টার কি বোঝা গেল। রেজিস্টার হচ্ছে আমাদের একটা মেমোরি এলিমেন্ট, এটাকে আমরা স্মলেস্ট মেমোরি এলিমেন্ট বলতে পারি, যেটা কনসিস্ট অফ গ্রুপ অফ ফ্লিপ ফ্লপ। একটা ফ্লিপ ফ্লপ যেহেতু 1 বিট করে ইনফরমেশন স্টোর করবে, তাহলে n বিট রেজিস্টার বলা মানে ওইখানে nটা ফ্লিপ ফ্লপ আছে এবং n বিট ইনফরমেশন সে স্টোর করতে পারবে। তো রেজিস্টার সাধারণত আমাদের যে বিভিন্ন ডাটা প্রসেসিং টাস্ক এই ক্ষেত্রে আমাদের ব্যবহৃত হবে। এবং রেজিস্টারের মধ্যে আবার বিভিন্ন টাইপস আছে। তো সিম্পলেস্ট রেজিস্টার যেটা বললাম আমরা, জাস্ট খালি সিম্পল ফ্লিপ ফ্লপ নিয়ে গঠিত হবে, এটার আলাদাভাবে কোনো এক্সটার্নাল গেট থাকবে না। যেমন তোমরা যদি এখানে ফিগারটা দেখো, এটা একটা সিম্পল ফ্লিপ ফ্লপ, মানে 4 বিট রেজিস্টার। এই রেজিস্টারটা হচ্ছে একটা একেবারে সিম্পল রেজিস্টার, এবং এখানে দেখো প্রত্যেকটা, এটা একটা ফ্লিপ ফ্লপ, কিন্তু এটা একটা ফ্লিপ ফ্লপ, এটা বোঝাই যাচ্ছে। এটা কি ফ্লিপ ফ্লপ বলতে পারবা? এই ফ্লিপ ফ্লপটার নাম কি? ডি ফ্লিপ ফ্লপ। ডি ফ্লিপ ফ্লপ, কারণ দেখে বোঝা যাচ্ছে এখানে ডি লেখা আছে। আর এখানে আমাদের ডি ফ্লিপ ফ্লপের একটাই সিঙ্গেল ইনপুট ছিল আর সিঙ্গেল আউটপুট। জে কে আর এস আর ফ্লিপ ফ্লপে তো দুইটা, টি এর ক্ষেত্রে একটা ছিল, কিন্তু টি এর আউটপুটটা একটু ডিফারেন্ট হয়ে থাকে। তাহলে এটা আমাদের একটা 4টা ডি ফ্লিপ ফ্লপ, এবং প্রত্যেকটা ক্ষেত্রে দেখো যে ক্লক পালস, মানে এই ক্লক পালস যদি অ্যাক্টিভ না থাকে তাহলে এই ফ্লিপ ফ্লপ কিন্তু অ্যাক্টিভ থাকবে না। আর ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভ না থাকলে তখন তো এখানে কোনো মেমোরি স্টোরেজ হিসেবে রাখতে পারবে না। এবং এখানে আরেকটা বিষয় দেখো, যে একটা কথা বললাম যে এইটার আউটপুট কি হবে, এটা কিন্তু দেখো এই যে এইটা কানেক্টেড কিন্তু বলতে গেলে। আচ্ছা, এখানে সিম্পল ফরম্যাটে দেখিয়েছে, আমি দাঁড়াও, আচ্ছা এখানে কানেকশনটা মানে এমন ভাবে দিয়েছে মনে হচ্ছে যে বোঝাই যাচ্ছে না যে এটা পরেরটাতে যে দিয়েছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি যে ইনপুট হিসেবে এখানে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ইনপুট দেখিয়েছে। এটা কোনো অসুবিধা নাই। যেটা হচ্ছে একটা 4টা ডি ফ্লিপ ফ্লপ ছিল এখানে আমাদের, এবং প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্লক আছে। আর এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি আমরা ক্লিয়ার বলে একটা ইয়ে আছে, মানে আমরা মনে করো আমার এই রেজিস্টার 4 বিট ফ্লিপ ফ্লপ, আমি এখন ক্লিয়ার করে দিতে যাচ্ছি, যা আছে সবকিছু ক্লিয়ার করে দিব, তখন আমাকে এটাকে অ্যাক্টিভ করে দিতে হবে, এই ক্লিয়ারকে অ্যাক্টিভ করলে সমস্ত রেজিস্টারে যা ইনফরমেশন আছে সবকিছু একবারে মানে নাল হয়ে যাবে, বলতে গেলে কিচ্ছু নাই। আর এই ক্লক পালসটা যখন অ্যাক্টিভ থাকবে তখন কিন্তু রেজিস্টার মানে এই ফ্লিপ ফ্লপ গুলো অ্যাক্টিভ থাকবে, তখন এই 4টা ফ্লিপ ফ্লপে 4 বিট ইনফরমেশন আমরা স্টোর করতে পারি। এটা একেবারে একটা সিম্পলেস্ট ভার্সন। তো এটা আমরা একটু স্লাইডে দেখি, তারপরে এটা বেসিক্যালি আমাদের আসলে একটু বইটাই ফলো করতে হবে এটার জন্য। এখানে আমাদের এই যে শিফট রেজিস্টার, তারপর হচ্ছে বাই ডিরেকশনাল রেজিস্টার, এইটা খুব ইম্পর্টেন্ট টপিক। এই টপিকগুলো আমরা ভালোভাবে করতে হবে। যেমন ধরো আমরা পড়াচ্ছি রেজিস্টার, কিন্তু এর মধ্যেই দেখো মাল্টিপ্লেক্সার কিন্তু চলে আসছে। মাল্টিপ্লেক্সার হচ্ছে আমাদের কি ডিজিটাল লজিক ডিজাইনের একটা টপিক। তো আমরা তাহলে রেজিস্টার কি অন্তত এটা আমরা দেখলাম। দেখো এখানে বলে যে রেজিস্টার আর কমন সিকোয়েন্সিয়াল ডিভাইস, দে আর এ গুড এক্সাম্পল অফ সিকোয়েন্সিয়াল অ্যানালাইসিস এন্ড ডিজাইন, এবং তারা frequently used in building larger sequential circuit, অনেক বড় সিকোয়েন্সিয়াল সার্কিট তৈরি করতে গেলে আমাদের রেজিস্টারটা ব্যবহার হবে। এবং রেজিস্টার হোল্ড লার্জার কোয়ান্টিটিজ অফ ডাটা দেন ইন্ডিভিজুয়াল ফ্লিপ ফ্লপ। স্বাভাবিক, ফ্লিপ ফ্লপ দিয়ে তো রেজিস্টার তৈরি হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে তো আমরা বলতেই পারি যে ইন্ডিভিজুয়াল ফ্লিপ ফ্লপের থেকে বেশি রেজিস্টার। কিন্তু আমাদের যদি এরকম হয় অন বিট রেজিস্টার একটাই ফ্লিপ ফ্লপ, সেক্ষেত্রে কিন্তু ইকুয়াল।
হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু ইকুয়াল হবে। তো রেজিস্টার, এটা আমাদের দেখো মডার্ন প্রসেসরকে আমরা যখন তৈরি করতে যাবো, এটা কিন্তু রেজিস্টার হচ্ছে সেন্ট্রাল টু দা ডিজাইন অফ মডার্ন প্রসেসর, মানে এটা কিন্তু সেন্ট্রালে কাজ করবে। মানে একটা সিপিইউ এর মেমোরি এলিমেন্ট যেহেতু, এখন এএলইউ কাজ করবে ঠিক আছে অ্যারিথমেটিক্যাল লজিক হিসেবে, কিন্তু সে তো ডাটা তাকে রাখতে হবে কোথাও, বা কোথাও থেকে ডাটাটা নিয়ে আসতে হবে। তার মনে করো সে এখন অ্যাডিশন করতেছে, অ্যাডিশন করার ক্ষেত্রে সাপোজ ধর মনে করো তারা ক্যারি ওয়ান, ক্যারি ইন, ক্যারি আউট, এই ইনফরমেশন গুলো রাখার প্রয়োজন হতে পারে। হয়তোবা কোনো ডাটা মনে করো পার্মানেন্টলি স্টোর করা দরকার হতে পারে। মানে মোট কথা রেজিস্টার হচ্ছে সিপিইউ এর মেমোরি এলিমেন্ট, যেটা কিন্তু অ্যাকচুয়ালি এএলইউ এর সাথে ইন্টিগ্রেটেড হয়ে কিন্তু কাজ করে। তো দেখো এখানে রেজিস্টারের কিছু বেনিফিট বলা আছে। ফ্লিপ ফ্লপ হচ্ছে লিমিটেড, কারণ দে ক্যান স্টোর অনলি 1 বিট। এই কারণে দুইটা ফ্লিপ ফ্লপ আর ইউজ ফর মাত্র 2 বিট কাউন্টার। মোস্ট কম্পিউটার উইথ work with integer and single precision floating point number that are 32 bits long। হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু আমি তোমাকে ফ্লিপ ফ্লপ দিয়ে কাজ করতে পারবো না। এই কারণে রেজিস্টার হচ্ছে এক্সটেনশন, ফ্লিপ ফ্লপের একটা এক্সটেনশন ভার্সন, যেটা মাল্টিপল বিট স্টোর করতে পারে। এবং রেজিস্টার গুলো কমনলি ইউজড হয় টেম্পোরারি স্টোরেজ হিসেবে। একটা প্রসেসরের টেম্পোরারি স্টোরেজ মানে মনে করো তোমার অ্যাডিশন পারফর্ম করা হয়ে গেল, মানে তুমি মনে করো একটা অ্যাডিশন পারফর্ম করবা, মনে করো a = a+1 এই অপারেশনটা পারফর্ম করবা, তখন মনে করো এটা টেম্পোরারি হিসেবে কাজ করবে ওই রেজিস্টার। মানে সিপিইউ কি করবে, যে এই এ এর ইনফরমেশনটা তার একটা রেজিস্টারে নিয়ে এসে স্টোর করে রাখবে, এই 1 এই ইনফরমেশনটা আর একটা রেজিস্টারে স্টোর করে রাখবে। এএলইউ তখন কি করবে, এএলইউ এই দুইটা এলিমেন্ট থেকে এই দুইজনকে নিবে, মানে এ এর ভ্যালু নিবে আর 1 নিবে, এ এর সাথে 1 কে যোগ করবে, যোগ করে মনে করো আরো একটা স্টোরেজে বা রেজিস্টারে রাখবে। পরবর্তীতে এই রেজিস্টার থেকে আবার র্যামের কাছে কিন্তু এটা আবার সেন্ড করে দেওয়া হবে। মানে অ্যাকচুয়ালি রেজিস্টারটা হচ্ছে আমাদের একটা টেম্পোরারি স্টোরেজ, যেটা অলরেডি বললাম যে প্রসেসরের ভিতরে এটা মেমোরি এলিমেন্ট হিসেবে কাজ করবে। আচ্ছা, এবার আইডি দিয়ে কি চলে যাচ্ছে সবাই নাকি, বুঝলাম না। মানে যারা এখানে আইডি দিয়েছেন কি তারা কি লিভ নিয়েছে? রেসপন্স নাই কেন? দুপুরবেলা তো পার হয়ে বিকেল চলে আসছে, সবাই ঘুমাই গেছো নাকি? জি না স্যার, আছে আসছি। আছে স্যার। আচ্ছা, আচ্ছা, যাই স্যার। হোক। হ্যাঁ, রেজিস্টার হচ্ছে আমরা মানে আমার যখন একটা ফুল ইনস্ট্রাকশন কিভাবে কমপ্লিট হয় এটা তো আমি আগেই বলেছি, দেখাবো। হ্যাঁ, তখন বুঝতে পারবে অ্যাকচুয়ালি রেজিস্টারের কাজটা কি। মানে রেজিস্টার ছাড়া আসলে এএলইউ অপারেশন পারফর্ম করতেই পারবে না, মানে এরকম আমাদের ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এটা যখন পড়াবো তখন ওটা অবশ্যই আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। মানে এখন দেখে মনে হচ্ছে যে না আসলে রেজিস্টারটা এত কি এমন বিষয়, কিন্তু রেজিস্টার যেহেতু আমাদের প্রসেসরের ভিতরে থাকে, এটাই আমাদের মেইন একটা ইনস্ট্রাকশন পারফর্মের ক্ষেত্রে রেজিস্টার ছাড়া কিন্তু কখনো সম্ভবই না। মানে আমরা এতদিন হয়তোবা র্যাম, হয়তোবা সিপিইউ, ইনপুট আউটপুট মানে এইরকম ভাবে জেনেছিলাম, কিন্তু এই কোর্সের পরে অ্যাকচুয়াল অ্যাডিশন পারফর্মটা বা অ্যাকচুয়াল যে কোনো একটা অপারেশন পারফর্ম করতে গেলে অ্যাকচুয়ালি কোন কোন এলিমেন্টের দরকার হয় সেটা আমি অবশ্যই দেখাবো। তাহলে রেজিস্টার হচ্ছে, যেটা বললাম, রেজিস্টার হচ্ছে অবশ্যই ফাস্টার এবং মোর কনভেনিয়েন্ট দেন মেইন মেমোরি। মানে তোমার যতগুলা মেমোরি এলিমেন্ট আছে মনে করো, তোমার এই সব মেমোরি এলিমেন্টের মধ্যে রেজিস্টার কিন্তু সব থেকে ফাস্টার মেমোরি, এবং মানে কস্টের দিক দিয়ে আবার সব থেকে হাইস্ট। মানে ফাস্ট খুব, আর কষ্ট খুব বেশি, কিন্তু ওটার স্টোরেজ এলিমেন্ট কম। মানে স্টোরেজ এলিমেন্ট কম মানে একটা মেইন মেমোরি মনে করো 4 জিবি এরকম হয়ে যেতে পারে, 4 জিবি ডাটা এরকম রাখতে পারবে, কিন্তু একটা রেজিস্টার মনে করো খুবই অল্প পরিমাণ ডাটা রাখতে পারবে। মানে তারা কস্টের দিক দিয়ে হাই, অ্যাক্সেসের দিক দিয়ে খুব ফাস্ট, কিন্তু তুমি যদি সাইজের দিক দিয়ে বলি, সাইজের দিক দিয়ে সব থেকে ছোট। আমরা যখন অনেক কমপ্লেক্স ক্যালকুলেশন করি তখন কিন্তু আসলে অনেকগুলো রেজিস্টারের সহায়তা নেই সিপিইউ। তাহলে হচ্ছে আমাদের রেজিস্টার। রেজিস্টারের মধ্যে এখন অনেক কিছুই আছে, যেমন এখানে একটা বেসিক রেজিস্টারে যে এক্সাম্পল অলরেডি বললাম 4 বিট বেসিক রেজিস্টার, তারপর আমরা শিফট রেজিস্টার, বাই ডিরেকশনাল, এগুলো আমরা ধীরে ধীরে করব। তো একটা বেসিক রেজিস্টার এটা আমরা ইজিলি বিল্ড করতে পারি, যেটা আমরা মাল্টিপল বিট
সে স্টোর করতে পারবে। জাস্ট খালি আমরা কি বেশ কিছু ফ্লিপ ফ্লপকে একত্রিত করেই আমরা ইজিলি কিন্তু একটা বেসিক রেজিস্টার তৈরি করে ফেলতে পারি। যেমন এখানে আমরা এটা অলরেডি আলোচনা করা হয়ে গিয়েছে, আমাদের 4 বিট রেজিস্টার এখানে দেখা যাচ্ছে। এখানে একটা ক্লক এবং একটা ক্লিয়ার অপশন আছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা ডি ফ্লিপ ফ্লপ। হ্যাঁ, 4টা ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে এখানে ক্লক আছে একটা, 4টার সাথে কানেক্টেড, ক্লিয়ার 4টার সাথে কানেক্টেড আছে, এবং প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে ইনপুট, সাথে হচ্ছে আরেকটা করে আউটপুট। প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে ইনপুট, সাথে হচ্ছে আরেকটা করে আউটপুট। যেটা অলরেডি আমি বললাম, ক্লিয়ারের কাজ কি, তারপরে ক্লকের কাজ কি, এটাও বলা হয়েছে। এটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ ইউজ করতেছে। এটা আমাদের ইট ইজ ইজি টু স্টোর ডাটা উইদাউট ওয়ারিং অ্যাবাউট ফ্লিপ ফ্লপ ইনপুট ইকুয়েশন। এটা একেবারে খুব সিম্পল, এবং এটা কমন ক্লক এবং ক্লিয়ার সিগন্যালটাকে ব্যবহার করবে। এটা যে জাস্ট 4 বিট বেসিক রেজিস্টার, এটা ইনফরমেশন স্টোরেজের জন্য। এই রেজিস্টারের মাধ্যমে আমরা 4 বিট ইনফরমেশন স্টোর করতে পারি। এরপরে যদি আমরা বলি শিফট রেজিস্টার, তাহলে শিফট রেজিস্টারের কাজটা অ্যাকচুয়ালি কি হবে? শিফট রেজিস্টারের কাজ হচ্ছে যে যতবার একবার করে ক্লক পালস হবে, মানে একটা ক্লক পালস হলো, তার মানে 1 বিট করে শিফট হয়ে গেল। আর আবার একটা মনে করো ক্লক পালস হলো, আরো 1 বিট করে শিফট হলো। এটার স্ট্রাকচারটা একটু ভালোভাবে খেয়াল করো, এটা কিভাবে কাজ করছে। যে এটা আমাদের একটা ফ্লিপ ফ্লপ, এই যে দেখো এইটার আউটপুট আবার এটার সাথে কিন্তু কানেক্টেড, এটার ইনপুট হিসেবে। আবার এটার আউটপুট Q1 এটার ইনপুট হিসেবে কিন্তু কানেক্টেড, এটার আউটপুট এটার ইনপুট হিসেবে কানেক্টেড, আর ফাইনালি একটা আউটপুট আসতেছে। এই কারণে এটাকে বলছি শিফট রেজিস্টার। এটা কি করবে দেখো, ওয়ান্স এভরি ক্লক সাইকেলে 1 বিট করে পাস করবে। তো কিভাবে এটা পাস করবে দেখি আমরা। এই ইকুয়েশনটা একটু খেয়াল করো। এটা বলতেছে Q0 T+1, মানে টি হচ্ছে ক্লক পালসের উপর ভিত্তি করে নাম্বারিং হবে। Q0 T+1 মানে এই প্রথম যেটা, মানে Q0 বলতে এইটা, সেটার ভ্যালু কোথা থেকে আসবে? এই SI এর উপর ভিত্তি করে। মানে SI এর ভ্যালু যেটা, সেটা সরাসরি এইটা পেয়ে যাবে Q0। Q1 কাকে পাবে? Q1 এর মধ্যে কে আসবে পরবর্তীতে? সরাসরি Q0, এটা চলে আসবে। তারপরে Q2 এর মধ্যে আসবে Q1T, Q3 এর মধ্যে আসবে Q2T। একেবারে সিম্পল। যে মনে করো তোমার ইনিশিয়াল অবস্থায় ইনপুট মনে করো সবাই 0 0, ইনিশিয়াল অবস্থায় মনে করো সবাই 0 0 আছে। তো আমরা এখন একটা এক্সাম্পল হিসেবে নিই। তো তুমি মনে করো SI, মানে এটা হচ্ছে সোর্স ইনপুট, সোর্স ইনপুটের ভ্যালু নিলা 1। হ্যাঁ, ইনিশিয়াল ফেজে সবাই কিন্তু রিসেট অবস্থায় থাকবে, মানে ইনিশিয়াল ফেজে সবাই কিন্তু বলতে গেলে 0 0 স্টেটে থাকবে। মানে একবারে যখন কোনো কিছু থাকবে না, মানে সবাই 0 0 স্টেটে থাকবে। তো এখন মনে করো এটা আমরা ধরে নিলাম ইনিশিয়াল ফেজে সবাই 4টায় 0 0 আছে। আচ্ছা, আমরা এখানে 4টা 0 0 থাকে, কিন্তু আমাদের এখানে একটা ডাটা বলে দিয়েছে, আমরা ধরে নিচ্ছি ক্লিয়ার ফেজে নাই। মানে আমরা মনে করো যখন এটা যে ক্লিয়ার করব, আচ্ছা সরি, এখানে মনে করো আমাদের যেহেতু ডাটা বলে দিয়েছে, Q0 থেকে Q3 মনে করো এখন আছে আমাদের, মানে এটার ভ্যালু আছে 0, এটার ভ্যালু আছে 1, এটার ভ্যালু আছে 1, আর এটার ভ্যালু কত? 0। তাহলে 0 1 1 0। এখন এই সোর্স ইন্ডেক্সের ভ্যালু হিসেবে মনে করো তুমি দিলা 1। এখন মনে করো এই ক্লক পালসকে কি করলা, মানে চেঞ্জ হলো। ক্লক পালস একটা নির্দিষ্ট টাইম পর পর কিন্তু চেঞ্জ হবে, ক্লক পালস একটা নির্দিষ্ট টাইম পর পর সে কিন্তু চেঞ্জ হবে। তো এখন একটা পজিটিভ ক্লক সাইকেল যখন হলো, তোমার আগে থেকে কে ছিল 0 1 1 0, এখন এই SI এর ইনপুটটা কে পাবে? এই যে আমি 1 ইনপুট হিসেবে দিলাম, এই 1 ইনপুটটা কার কাছে যাবে বলো? 1 ইনপুটটা কার কাছে যাবে? কি ব্যাপার, মানে এই সিম্পল ব্যাপারটা কি বুঝতেছো না তোমরা নাকি? আমি বলতে চাই যে সোর্স ইন্ডেক্সে যে আমি এখন 1 দিলাম, এই 1 ভ্যালুটা কার ভিতরে অ্যাসাইন হবে? কার ভিতরে?
কি হলো, কারো রেসপন্স নাই কিসের জন্য? স্যার বুঝতে পারতেছি না। তো বলো, যদি বুঝতে না পারো সেটা তো বলতে হবে। আমি জি, স্যার। এখানে সিম্পল কথাটা কি বললাম, শিফট রেজিস্টারের কাজ হচ্ছে যখনই এই ক্লক পালসটা চেঞ্জ হবে, ক্লক সাইকেলটা, তখন এক বিট করে শিফট হবে। আমি তো তোমাদের এই যে এখানে একটা ফর্মুলা বললাম, এই ফর্মুলাটা দ্বারা কি বুঝেছো বলো তো? কিউ জিরোতে কার ভ্যালুটা অ্যাসাইন হচ্ছে? কিউ জিরো এসআই এসআই এর ভ্যালু। কিউ ওয়ান এর ভিতরে কার ভ্যালু অ্যাসাইন হচ্ছে? কিউ এই জিরো, কিউ জিরো কিউ টু এর মধ্যে কার ভ্যালু অ্যাসাইন হচ্ছে? কিউ ওয়ান, পূর্বেরটা। কিউ থ্রির মধ্যে কিউ টু। তো এখন আমি কিউ তোমাদের স্যার। বললাম কিউ জিরো থেকে কিউ থ্রিতে আগে থেকে আছে 0 1 1 0। এখন এই এস আই এর ভ্যালু দিলাম 1, তাহলে এই 1 ভ্যালুটা এখানে ইনপুট হিসেবে আসলো এই ফ্লিপ ফ্লপে। এই ফ্লিপ ফ্লপে ইনপুট হিসেবে আসলো 1। তো সেটা আউটপুটে কি সরাসরি অ্যাসাইন হয়ে যাবে না? আউটপুটে কত যাবে? 1। এই 1টা তাহলে এখানে কার ভিতরে গিয়ে অ্যাসাইন হবে এখন? জিরো, কিউ জিরো। কিউ জিরো। কিউ জিরো। তাহলে কিউ জিরো নতুন ভ্যালু কত হবে? 1। জি, জি স্যার। ঠিক আছে। আর কিউ জিরোর আগে থেকে ভ্যালু কত ছিল আমাদের? জিরো। জিরো, জিরো। 0। ওই জিরো ভ্যালুটা কার কাছে যাবে? কিউ ওয়ান। এই জিরো ভ্যালুটা কিউ ওয়ান এর কাছে যাবে, তাহলে এখানে চলে আসলো 0। এরপরে কিউ টুর মধ্যে কার ভ্যালু আসবে? কিউ ওয়ান এর। কিউ ওয়ান। তাহলে এখানে আসলো 1। কিউ টুর ভ্যালুটা কার কাছে আসবে? কিউ কিউ থ্রি। থ্রি, তাহলে এখানে 1। আর কিউ জিরোর ভ্যালু কি কারো কাছে যাবে না, এটা হারাই যাবে, যেহেতু আমি এক বিট করে শিফট করে দিচ্ছি। জি স্যার। এই 0 বিটটা লস্ট। তাহলেই দেখো তো তুমি এখন আউট, আমাদের কাছে ছিল আগে কত? 0 1 জিরো 1 ওয়ান ওয়ান জিরো, 0, আর এখন হয়ে গেল আমাদের 1 0 ওয়ান জিরো 1 ওয়ান 1, ওয়ান। এক বিট করে কি শিফট হয়ে গেল না? জি স্যার, স্যার। তাহলে এইভাবে যদি তোমার আবার এসআই এর ভ্যালু যদি আবার নতুন করে অন্য কিছু দাও, আবার দেখবা যে এক বিট করে চেঞ্জ হয়ে যাচ্ছে। একেবারে এটা সিম্পল, মানে এক বিট করে মোট কথা জাস্ট খালি সে শিফট করবে, শিফট রেজিস্টারের বুঝতে কাজ। পারছি স্যার। হুম। তো যদি বলা হয় শিফট রেজিস্টারের কাজ বর্ণনা করতে ফিগারটা দিতে, তাহলে এই ফিগারটা সহ এক্সপ্লেন করলেই হবে। আর যদি এরকম কোন এক্সাম্পল দিয়ে এটা দেয়, আঁকতে হ্যাঁ হবে স্যার। হ্যাঁ, আর যদি তোমাদের এইরকম একটা এক্সাম্পল বলে দেয়, ধরো বললো যে কিউ জিরো থেকে কিউ থ্রির মান, মনে করো এরকম তোমাদের 4টা বিট দিয়ে দিল, দিয়ে বললো যে 3টা ক্লক পালস পরে, মানে আফটার 3 ক্লক পালস এর ভ্যালুটা কি হবে, এরকম কিন্তু বলতে পারে। তাহলে 3টা ক্লক পালস মানে কি, তোমাকে ইনপুটের ভ্যালু বলে দিবে। মনে করো, আচ্ছা আমি এই কোশ্চেনটা একটু বলি যে কিরকম কোশ্চেন হতে পারে, আমি আবার বলি। যে মনে করো তোমার কিউ জিরো থেকে কিউ থ্রি ভ্যালু এটাই বললো, 0 1 1 0 বললো। আর তোমাদের সোর্স ইনপুট মানে এস আই এর ভ্যালু বললো, মানে প্রথম ক্লক পালসে মনে করো 1 বললো, তারপরের ক্লক পালসে বললো 0, তারপরের ক্লক পালসে বললো 1 মনে করো। হ্যাঁ, 3টা ক্লক পালস হবে। এখন বললো 3টা ক্লক পালস পরে এর আউটপুটটা এখন কিরকম দাঁড়াবে, 3টা ক্লক পালস পরে এই আউটপুটের চেঞ্জটা কিরকম হবে। তাহলে প্রথম ক্লক পালসে এসআই এর ভ্যালু কত? 1। 1। তাহলে এখান থেকে আমরা এটাই পাবো যেটা একটু আগে দেখলাম, 1 0 0 1 1, ঠিক আছে না, প্রথম ক্লক পালস শেষে। তাহলে দ্বিতীয় ক্লক পালসে এখন কে আসবে? 0, ঠিক আছে না। জিরো। আর এই জি 1 স্যার। যাবে কি তারপরে, এই 1 যাবে তারপরে, এই 0 যাবে তারপরে, আর এই 1 যাবে, এই 1টা বাদ, মানে যেটা লাস্টে থাকবে এটা ডিসকার্ড হয়ে বাদ। যাবে। এখন পরবর্তীতে আবার এই 1 আসবে থার্ড ক্লক সাইকেলে। তাহলে থার্ড ক্লক সাইকেলে এখানে আসবে 1, এই 0 আসবে এখানে, এই 1 আসবে এখানে, এই 0 আসবে এখানে, আর এই 1টা তো বাদ হয়ে গেল। হয়ে গেল আমার 3টা ক্লক পালস শেষে, এখন এটা আউটপুট। বুঝা জি গিয়েছে? স্যার। জি জি স্যার। জি স্যার, স্যার। হুম। এইটা এই শিফট রেজিস্টার, এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট দিনে আমরা বাই ডিরেকশনালটা পড়বো, এবং বই থেকে এটা একটু ডিটেলস পড়তে হবে, এখানে মানে একেবারে শর্ট করে দেওয়া আছে। এটা আমরা বই থেকে পড়বো, কারণ আমাদের এইখানে যদি আমরা দেখি যে রেজিস্টার, শিফট রেজিস্টার, তারপরে যে বাইনারি কাউন্টটা, ওটার পরে টপিক আছে, আর মেমোরি ইউনিট, ওগুলো ওইখান থেকে পড়ে নিতে হবে। আর পড়বো আমরা, আর ইনস্ট্রাকশন কোড এটা অলরেডি আমি পড়াচ্ছি, এটা এখনো কমপ্লিট হয়নি। তারপরে কম্পিউটার ইনস্ট্রাকশনের টাইমিং, কন্ট্রোল, ইনস্ট্রাকশন সাইকেল, এগুলো আমরা আবার পড়বো। তবে আমার ইনস্ট্রাকশন কোড এই পোর্শনটুকু আমাদের পড়া হয়ে গিয়েছে। স্যার আজকে কি এতটুকুই? হ্যাঁ হ্যাঁ, আজকে এতটুকুই থাকবে। আমরা
নেক্সট দিনে এখান থেকে পড়বো। হ্যাঁ বলো, কি বলতেছো বলো। স্যার ওই গত মেকআপ একটা ক্লাস এক্সট্রা ক্লাস নিবেন না এই শুক্রবারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার ওই দিন না আমার মেকআপ এক্সাম পড়ছে, তো ওই দিনে ক্লাসটা করতে পারবো না আমি। মেকআপ এক্সাম পড়ে গেছো? মানে ফাইনালের মেকআপ দিতেছি আর কি আমি, তো ওই দিন এক্সাম আছে সকালে। ঠিক আছে, তোমার আইডি কত? 2029020003। মানে 203 না 202, এটাই বলে দেওয়া হবে। 202। 202। আচ্ছা ঠিক আছে, এটা তোমাদেরকে ফর্ম দেওয়া হয়েছে অ্যাটেন্ডেন্সে, এখানে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। 203, আর লাস্টে কত বললা? স্যার 202 লাস্টে 3। 202 লাস্টে 3। আচ্ছা ঠিক আছে।